তুমি চলে যাই তাহলে ফার্স্ট অফ অল আমরা সবাই জানি যে ভিসা খুব ক্রুশাল একটা ম্যাটার, লাইক খুবই দরকারি। আপনি যত যাই অ্যাডমিশন পান, ফান্ডিং পান না কেন, ভিসা না পেলে কিন্তু আপনার আশা হচ্ছে না বা পড়াশোনা পড়তে আসা হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে আপনি যদি শুরুতে যদি এখান থেকে একটু শুরু করেন যে আমরা যারা স্টুডেন্ট ভিসা ইন্টারভিউতে যাই, যেহেতু ভিসা ক্যাটাগরি ডিফারেন্ট এবং আমরা জানি যে স্টুডেন্ট ভিসা হচ্ছে F1 যে ভিসাটি, সেই ভিসা ইন্টারভিউতে আমরা যখন যাই তখন নর্মালি আমরা জানি যে কিছু কমন কোয়েশ্চেন আমাদের থাকে, যেমন আমি নিজেও যাওয়ার আগে অনেক প্র্যাকটিস করে গিয়েছি সেট অফ কোয়েশ্চেন, আসলে কি জিজ্ঞেস করবে, ভালো করে অ্যান্সার করতে পারবো কিনা, এই টাইপের অনেকগুলো ঝামেলা থাকে। সো আপনি যদি সেখান থেকে একটু শুরু করেন যে কোশ্চেনের যে ব্যাপারটা, বা এরপর আমরা আস্তে আস্তে ডকুমেন্টেশনে যাবো, বাট আমরা সরাসরি ইন্টারভিউ যদি যাই সেক্ষেত্রে আপনার এই ব্যাপারে আপনি একটু জাস্ট শেয়ার করেন আপনার আইডিয়াগুলো। অবশ্যই। হ্যাঁ, আসলে ভিসা আমরা অনেক পরিশ্রম করি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য, ফুল ফান্ডিং বা ফান্ডিং ম্যানেজ করার জন্য। কিন্তু তারপরও সবথেকে বড় যে বাধাটা থাকে আমাদের সামনে সেটা হচ্ছে আমাদের ভিসা। তো ভিসার ক্ষেত্রে হয়তো আমাদের অনেক ফেসবুক গ্রুপ আছে বা অনেক আমাদের অনলাইনেও আমরা প্রচুর ধরনের স্যাম্পল কোশ্চেন পাওয়া যায়, এবং আমাদের ইন্টারভিউ বোর্ডেও দেখা যায় যে ওই একই ধরনের কাছাকাছি কোশ্চেনগুলোই আসে। তবে আমি যেটা আমার কাছে মনে হয়, এবং আমিও যেগুলো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং অন্যান্য ফ্রেন্ডদের সাথে কনসাল্ট করে দেখেছি, যেটা দেখা যায় যে সাধারণত দেখা যায় যে তিনটা টাইপের কোর্স, তিন টাইপের তাদের অবজেক্টিভ থাকে একটা ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে। মোটামুটি সব ধরনের ভিসাতেই, কিন্তু স্টুডেন্ট ভিসাতে মূলত তাদের তিনটা অবজেক্টিভ থাকে তাদের ভেরিফাই করার, যে যে স্টুডেন্টকে আমরা ভিসা দিব, আমরা এই তিনটা জিনিস আমরা তার কাছ থেকে ভেরিফাই করতে পারতেছি কিনা। এবং ভেরিফিকেশনের মাধ্যম হচ্ছে তাদের দুইটা। একটা হচ্ছে তারা স্টুডেন্টের কাছ থেকে ভার্বালি যে ইনফরমেশনগুলো পাবে, আর দুই নাম্বারটা হচ্ছে যে ডকুমেন্টগুলো তারা শো করবে। এবং দেখা যায় যে তারা অনেক সময় ইনফরমেশন ভার্বালি যেটা বলতেছে এবং ডকুমেন্ট যেটা পাচ্ছে সেটা তারা ক্রস চেকও করে। তা তিনটা ক্যাটাগরি, তিনটা অবজেক্টিভ তাদের হচ্ছে। এক নম্বর হচ্ছে যে কেন এই কেন কেন আপনি এই ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, কেন কেন আমি ইউএসএ তে পড়তে যাচ্ছেন, ফার্স্ট কোশ্চেন। এবং কেন এই ইউনিভার্সিটিতে এবং এই সাবজেক্টে। এবং দ্বিতীয়টা থাকে সেটা হচ্ছে যে আপনি যেখানে পড়তে যাবেন, আপনি আপনার পড়াশোনার পুরো টাইমটা, আপনার খরচটা আপনি কিভাবে বহন করবেন। ৩ নাম্বারটা থাকে যাদের, যে হ্যাঁ, আপনি পড়াশোনা করবেন, পড়াশোনা করে কি আপনি দেশে ফেরত আসবেন, বা আপনার তারপরে আপনার প্ল্যানটা কি। এবং সেটাকে ওরা টার্মটা যেটা বলে যে কান্ট্রি টাই, বা যেটা, এই ৩টা ক্যাটাগরিতে ৩টাই ইম্পর্টেন্ট, ৩টাই সমানভাবে ইম্পর্টেন্ট। ৩টাই তাদের অনেকের দেখা যাচ্ছে যে ৩টার ভিতরে কোনো একটাতে যদি তাদের কোনো সন্দেহ হয়, অনেক সময় কোনো ভিসা অফিসার দেখা যাচ্ছে সেটাতে সন্তুষ্ট নাও হতে পারে, না হলে দেখা যাচ্ছে সে রিজেক্ট করে দেয়। তা এই ৩টা ক্যাটাগরি আমাদের, আমি চেষ্টা করব যে ৩টা ক্যাটাগরিতে যতটুকু ডিপে যাওয়া যায় বা আলোচনা করা যায়। এবং কোশ্চেনগুলো আপনারা স্যাম্পল কোশ্চেনগুলো যেগুলোই দেখবেন যে ৩টা ক্যাটাগরিতেই পড়ে, ৩টা রিলেটেডই। যে কেন পড়তে যাচ্ছেন, কিভাবে ফান্ড ম্যানেজ করবেন, বা কি ডকুমেন্ট দেখাবেন, এবং আপনি আপনার পাস গ্রাজুয়েশন করার পরে আপনি কি করবেন। আচ্ছা, আমি ফার্স্টের, হ্যাঁ জি ভাই, হ্যাঁ কন্টিনিউ করুন। আচ্ছা, ফার্স্ট টপিক যেটা সেটা হচ্ছে ফার্স্ট যে তাদের ভেরিফিকেশন করার যে ইনফরমেশনটা তারা চেক করে সেটা হচ্ছে যে প্রথম কোশ্চেনই জিজ্ঞেস করে যে আপনি কেন ইউএসএ তে পড়তে যাবেন, বা কেন এই ইউনিভার্সিটিতে, বা আপনার প্ল্যান কি করতে যাচ্ছেন। এই ক্ষেত্রে, এই টপিকসের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আপনি উত্তরটা এমনভাবে দিতে হবে যেটা আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, আপনার প্রিভিয়াস যে পড়াশোনা করেছেন সেইটার সাথে ম্যাচ করতেছে আপনার ক্যারিয়ার, মানে আপনার মূলত আপনার ক্যারিয়ারের সাথে, আপনার ক্যারিয়ার অবজেক্টিভের সাথে আপনার যে পড়তে যাচ্ছেন ফিউচার প্ল্যান সেটা ম্যাচ করে কিনা, এবং আপনার প্ল্যান কিভাবে আপনি এটা ইউটিলাইজ করবেন। যেমন আপনি যদি মাস্টার্স করতে চান তাহলে আপনি অবশ্যই বলতে পারেন যে আমি গ্রাজুয়েশন করেছি, আমি আমার বিএসসি করেছি বা ব্যাচেলর করছি এইখানে এই সাবজেক্টে, আমি এখন মাস্টার্স করব, তারপর আমি আমার পিএইচডি করব, যদি আপনার পিএইচডি করার ইচ্ছা থাকে, বা পিএইচডি করব তারপর আমি দেশে ব্যাক করে কোনো পিএইচডি করার পর সাধারণত লজিক্যাল যেটা পাথ আসে, ক্যারিয়ার পাথ, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে টিচার হওয়া বা রিসার্চার হওয়া। তা এই যে একটা লজিক্যাল পাথ, এরকম ক্লিয়ার অ্যান্সার দিতে হবে যে আমি, এবং কনফিডেন্ট নিয়ে যে আমি যেটা বলছি আমি আমার নিজে থেকে বলছি। হ্যাঁ, কনফিডেন্স এখানে যখন আসতেছে, কনফিডেন্সের বিষয়, যে কোনো কোশ্চেনের অ্যান্সার, এটা একটু না বললেই নাই, যে কোনো কোশ্চেনের অ্যান্সার আমরা যখন দিব তখন আমাদের ফুল কনফিডেন্স নিয়ে আমাদেরকে দিতে হবে যে
মানে নিজের ভিতরে মনোভাবটা, কনফিডেন্সটা এভাবেই চিন্তা করতে হবে যে আমি আসলে আজকে ভিসার ইন্টারভিউ দিতে এসেছি। যদি ভিসা আমি নাও পাই, এটা আমার ম্যাটার না আমার লাইফের জন্য। আসলে আমি আজকে না হলে আমি অন্যভাবে আমার ব্যবস্থা হবে। কারণ আমার ক্যারিয়ার অবজেক্টিভ ভিসা পাওয়া না। আমার অবজেক্টিভ হচ্ছে আমি আমি আমার ক্যারিয়ারের আমি এই জায়গায় যাব। সেটা হয়তোবা আমেরিকাতে হইতে পারে, হয়তোবা অন্য দেশে হইতে পারে। কিন্তু আমি কোনো না কোনোভাবে যাব। আমার যদি কনফিডেন্স থাকে, আমার যদি অ্যাবিলিটি থাকে, তো আমি অবশ্যই পাবো। এই ধরনের এই চিন্তাভাবনাটা নিয়ে যদি ভিসা ইন্টারভিউ দিতে যাওয়া যায়, তাহলে অটোমেটিক্যালি তখন আর এতটা আমাদের ভিতরে অতটা ভয় থাকবে না যে হ্যাঁ, ওকে, ইট ডাজন্ট ম্যাটার। তো ঠিক একইভাবে যখন আপনি অ্যান্সার গুলো করবেন যে আহ, আপনার এই ইউএস এর পড়াশোনার কারণ, আপনি এই ইউএসএ তে কেন পড়তে যাচ্ছেন এবং এই ইউনিভার্সিটি কেন, তখন আপনি এই অ্যান্সার গুলা খুব ভালোভাবে করতে পারবেন। তারপরে সেকেন্ড যেটা সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আপনি পুরো এই পড়াশোনার টাইমের আপনি কিভাবে খরচটা বহন করবেন। যেটা মোটামুটি আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সমস্যা হয় প্রমাণ করতে, যে আমরা কিভাবে কথাটা বললে তারা বুঝবে। যদি ফুল ফান্ডিং হয়, সাধারণত ৩ টা ক্যাটেগরিতে আমরা চিন্তা করতে পারি, যে ফুল ফান্ডিং, পার্শিয়াল ফান্ডিং, অথবা ফান্ডিং একেবারেই হয়নি পড়াশোনার জন্য। কিন্তু ফুল ফান্ডিং যাদের হয়, দেখা যাচ্ছে তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যদি না তাদের আদার যে ২টা টপিকসে যদি তারা কোনোভাবে সঠিকভাবে অ্যান্সার করতে না পারে, তখন দেখা যাচ্ছে ফুল ফান্ডিং থাকা সত্ত্বেও অনেকে রিজেক্ট হয়। এবং তারা আবার এটাও দেখা যায় যে তারা হয়তো বা ভুলটা বুঝতে পেরে পরবর্তীতে সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করে তারা ভিসাও পায়। তবে ফুল ফান্ডিং হলে মেন কথা যেটা, সেটা হচ্ছে খুব সহজেই ভিসা হওয়ার চান্স থাকে। চ্যালেঞ্জ হচ্ছে যদি পার্শিয়াল ফান্ডিং হয় বা ফান্ডিং না হয়, তখন তখন কিভাবে আসলে আমরা এটা করতে পারি। আমরা আরো ডিপে বলবো কথাটা, যে কি কি ডকুমেন্ট আমরা আম, এটা করতে এই আহ, এই কস্টটা আমরা কিভাবে আরো দেখাতে পারি। আর ৩ নাম্বার যেটা আসতেছে, সেটা হচ্ছে যে গ্রাজুয়েশন শেষ করার পরে আমার প্ল্যান কি। ওরা মূলত দেখতে চায় আপনি হ্যাঁ, গ্রাজুয়েশন পড়ার পরে হয়তো বা আপনি ফার্দার স্টাডি করবেন, কিন্তু কখনোই ওরা এটাতে সন্তুষ্ট হবে না। যেটা অনেকে ভুল করে থাকতে পারে, সেটা হচ্ছে যে যে আমি ওখানে এত টাকা দিয়ে পড়াশোনা করবো, করে আমি তো ভালো জব পাবো। যদি ওখানে জব পাই, আমি লিগালি কাজ করব, কোনো সমস্যা নেই। এটা নট রাইট অ্যান্সার। তারা এটা জানতে চাচ্ছে না। তারা জানতে চায় যে আপনি দেশে ব্যাক করবেন কিনা, মানে আপনার টাই কি, মানে আপনি ওখানে যাওয়ার পরে কোনো কারণে আপনি অবৈধভাবে থেকে যেতে পারেন কিনা। যদিও আপনার এইটা প্রমাণ করার যেই আপনি ২ ভাবে প্রমাণ করবেন, হয় ইনফরমেশন দিয়ে যে আমি আমি আমার প্ল্যান এইটা। ২ নম্বর হতে পারে যে আমি আপনার কিছু আপনার প্রপার্টি, আপনার প্যারেন্টস এর প্রপার্টি, আপনার অনেকে জব রেখে যাচ্ছে, দেখা যাচ্ছে সরকারি চাকরি করে জব ছুটি নিয়ে যাচ্ছেন। এটা অনেক বড় টাই। তো এই দুইটা আরো কিছু আপনার হয়তোবা আপনার এখানে ক্যারিয়ার ভালো। বাংলাদেশে কোনো টপিকসে আপনি বাংলাদেশে আসলে খুব ভালো পজিশন পাবেন, ভালো অপরচুনিটি পাবেন, আপনার ফ্যামিলির সাথে থাকতে পারবেন। কিন্তু আবার এটা বলা যাবে না যে আম আমি দেশে ব্যাক করব, কারণ আমার প্যারেন্টস আছে। আমি হয়তো একমাত্র ছেলে। প্যারেন্টস আছে, আমি প্যারেন্টস দেখাশোনা করব। আমেরিকার কালচারে আসলে এটা ওরা এভাবে চিন্তা করে না। কারণ ওরা আ এটা চিন্তা করে না যে কারণ প্যারেন্টসরা আলাদা, এবং আ মানে যেকোনো অ্যাডাল্ট পারসন তাদের নিজেদের আলাদা জীবন। কেউ কাউকে ওইভাবে দেখার জন্য দেশে ফেরত আসবে, এভাবে ওরা চিন্তা করে না। সুতরাং এই অ্যান্সারটা যদি কেউ দেয়, দেখা যাচ্ছে যে সেই পয়েন্টে কিন্তু ফেল করবে।